আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো তোমাদের জন্য আমি 70টা এমসিকিউ আমি রেডি করছি। হ্যাঁ, মানে হলো যে টাইপ ভিত্তিক 70টা এমসিকিউ তোমাদের জন্য আমি রেডি করছি, ঠিক আছে। সো এই 70টা এমসিকিউ তুমি যদি শিখতে পারো, ঠিক আছে, সো মোটামুটি তোমার 15 থেকে 20 নাম্বার মোটামুটি তোমার কমন পড়ে যাবে। মানে 15 থেকে 20টা তোমার মোটামুটি কমন পড়ে যাবে। ঠিক, তোমরা যখন এমসিকিউ গুলো সলভ করবে তখন তোমরা কিভাবে সলভ করবে, তোমাদের যে মূল যে বইটা আছে না, হ্যাঁ, তোমাদের যে মূল যে বইটা, ওই মূল বইটা পড়বা। পড়ার পরে মূল যে কথাগুলো আছে ওইগুলো একটু আন্ডারলাইন করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো আমি বিগত বছরের কোর্সেন এবং তোমাদের যে মূল যে বই আছে ওই মূল বই থেকে, ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদেরকে তোমাদের জন্য আমি রেডি করছি। এক নম্বরে দেখো, তোমাদের জন্য এক নম্বরে আমি যে এমসিকিউটা রাখছি সেটা হলো কোনটির ব্যাপন হার বেশি, ঠিক আছে। এখন কথা হলো যে ব্যাপন হার এটা কিভাবে বের করে, যার আণবিক ভর কম তার কিন্তু ব্যাপন হার বেশি। এটা কিন্তু একটু উল্টা, এটা একটু মাথায় রেখো। যেখানে তাহলে কি কি আছে দেখো, কার্বন ডাই অক্সাইড আছে, সালফার অক্সাইড আছে, তারপর এখানে কি আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, ঠিক আছে। এখন কি করবা, যে এই যে তিনটা, ঠিক আছে, এই তিনটারে তোমরা কি করবা, এই তিনটার তোমার আণবিক ভরটা একটু বের করতে হবে। তাহলে এই আণবিক ভরগুলা তোমরা কিভাবে বের করবে একটু খেয়াল করো সবাই। যে ধরো এই কার্বনের তোমার পারমাণবিক সংখ্যা কত বলো তো? কার্বনের পারমাণবিক সংখ্যা কিন্তু তোমার 6, ঠিক আছে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 6। এই কোনটার কত পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা এটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। শোনো, পারমাণবিক ভরটা এটা তোমাদের মুখস্থ করা লাগে না, এটা এমনিতেই তোমরা বের করতে পারবা যদি তোমরা পারমাণবিক সংখ্যাগুলো যদি তোমরা একটু মুখস্থ করো, ঠিক আছে। এই জন্য প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো যে পারমাণবিক সংখ্যা মানে প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যাটা তোমরা একটু মুখস্থ করবা। সো তাহলে এই কার্বনের পারমাণবিক মানে পারমাণবিক সংখ্যা কত? 6, ঠিক আছে। তাহলে এই 6 যদি মানে 2 দ্বারা যদি তুমি কি করো, যোগ দাও, ঠিক আছে। মানে এই 6 যদি তুমি দ্বিগুণ করো তাহলে কি বের হবে, পারমাণবিক ভরটা তোমার বের হয়ে আসবে, ঠিক আছে। তাহলে ওইটা কিভাবে করবা, দেখো 6 আছে না, তাহলে 6 তুমি 12 দিবা, ঠিক আছে। এই 6 ডবল কি 12, হ্যাঁ, 6 দুগুণে 12। তারপরে এই যে দেখো এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, ঠিক আছে। তাহলে 8-এর ডবল, 8 দুগুণে 16, ঠিক আছে। আর এই দুইটা যেহেতু এইভাবে কাছাকাছি আছে তার মানে কি আছে, যোগ অবস্থায় আছে, এই জন্য এই মাঝে মানে মাঝখানে যোগ দিছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দুইটা, এই যে দুইটা, ঠিক আছে, এই দুইটারে কি করবা তোমরা, 2 দ্বারা গুণ করবা, কারণ এই দুইটারে তোমরা ডবল করছো না, এই জন্য কি করবা, 2 দ্বারা গুণ দেবা। গুণ দিলে তোমার কত আসবে, ক্যালকুলেটর দেখবা 44 আছে, ঠিক আছে। তাহলে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত হবে, এখানে 44 হবে। কত হবে? 44, মাথায় রেখো। তারপরে দেখো যে নাইট্রোজেন অক্সাইড, এই নাইট্রোজেন অক্সাইডের মানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো? 7, ঠিক আছে। তাহলে 7 তুমি মানে দ্বিগুণ করো, 7 তুমি যদি দ্বিগুণ করো তাহলে তোমার কত হয় বলো তো? 14 হয়। কত হয়? 14। আর এই যে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, ঠিক আছে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে 8 তুমি দ্বিগুণ করো, 8 দুগুণে কত হয়? 16 হয়, ঠিক আছে। 8 দুগুণে কত হয়? 16 হয়। তাহলে এই যে 16 আর এই দুইটা যেহেতু এইভাবে কাছাকাছি আছে তার মানে কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, এই জন্য মাঝখানে যোগ দিছি। আর যেহেতু এই দুইটা যেহেতু দ্বিগুণ তাহলে কি করছি, 2 দ্বারা গুণ দিছি। কি করছি? 2 দ্বারা গুণ দিছি, বুঝতে পারছো? তাহলে 2 দ্বারা গুণ দিলে তোমার কত হবে, এই যে এইটা আসবে, ঠিক আছে। এইগুলো তুমি একটু ক্যালকুলেটরে সাহায্য করবা, নিজে হিসাব করে করতে যাবা না। হ্যাঁ, হিসাব করে যদি করতে যাও অনেক সময় তোমাদের ভুল হয়, ঠিক আছে। এই জন্য ক্যালকুলেটরে সাহায্য করবা তোমরা। তাহলে এইভাবে তোমরা বের করবা, ঠিক আছে। আশা করি এই যে আণবিক ভরটা তোমরা কিভাবে বের করবে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই সেটা তোমরা এইভাবে বের করবা, ঠিক আছে। এখন দেখো কি বলছে, প্রশ্নে কি বলছে, যে কোনটির ব্যাপন হার বেশি, ঠিক আছে। যার আণবিক ভর কম তার কিন্তু ব্যাপন হার বেশি, এটা একটু মাথায় রেখো। আমি আবারও বলতেছি, যার আণবিক ভর কম তার কি ব্যাপন হার বেশি। তাহলে দেখো এই তিনটার আণবিক মানে এই তিনটার মধ্যে সবচেয়ে কোনটার আণবিক ভর কম বলতো? এই যে এইটার কিন্তু আণবিক ভর কম, ঠিক আছে। তার মানে কি, তার মানে হলো এইটা রয়েছে কি ব্যাপন হার বেশি, যেটা আণবিক ভর কম সেটার কি ব্যাপন হার বেশি, ঠিক আছে। তার মানে কি, এই যে কার্বন ডাই অক্সাইড, এইটাই কি হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো। তাপমাত্রার পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটির পরিবর্তন হয় না? অর্থাৎ তাপমাত্রার যদি পরিবর্তন হয়, ঠিক আছে, এই যে বর্তমানে যে তাপমাত্রা অনেক বেশি, ঠিক আছে। সো এই তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে মানে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হয়, মানে এটা তো সত্য কথা যে তাপমাত্রার সাথে সাথে কি একটা অবস্থারও কি হয়ে যায়, পরিবর্তন ঘটে। আচ্ছা, কোনটির পরিবর্তন হয় না এইটা বলছে, যে কোন জিনিসের পরিবর্তন হয় না। এখানে নিচে অপশন দিছে দেখো, যে ঘনমাত্রার কিন্তু পরিবর্তন হয়, এটা তো তোমরা জানো। তারপরে কি নিজস্ব বৈশিষ্ট্য এটারও কিন্তু পরিবর্তন হয়। তাহলে পরিবর্তন হয় না কিসের?
অণুর গঠনের, কিসের গঠনের পরিবর্তন হয় না, অণুর গঠনের। এখন এই জিনিসটা তোমরা অনেকে বুঝো নাই যে অণু কোনগুলো, ঠিক আছে। অণু হইলো এই যে এইগুলোই, এই যে একটার সাথে একটা যে লাইগে থাকে, ঠিক আছে, এই যে ছোট্ট 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 এই যে ঠিক আছে, এই যে তোমাদের মূল বইতে দেখবা যে এইভাবে আছে, উদাহরণ দেওয়া আছে। এগুলোর কি বলে, অণু বলে। এই অণুর কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তন হইলেও কি হয় না, এই যে অণুগুলোর কি হয় না, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। এখন তোমরা বলবা যে অণু আবার কি। অণু জিনিসটা হইলো, ধরো এই যে এইটা, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটারে তুমি যদি এইভাবে বাড়ি মারো, ঠিক আছে, বাড়ি মারে যদি ভাঙে একেবারে গুড়ি গুড়ি করে ফেলাও, ঠিক আছে, একদম যদি গুড়ি গুড়ি করে ফেলাও, তাহলে দেখো একেবারে গুড়ি 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 যেগুলো থাকবে, একেবারে ছোট 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 যে বিন্দুগুলো থাকবে, ওইগুলোই কি বলে, অণু বলে। বুঝতে পারছো, ওই যে ছোট ছোট ওইগুলোই কি বলে, অণু বলে। তাহলে ওই অণুর কিন্তু কোনো পরিবর্তন হয় না। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কোনটা হবে, অণুর গঠন। এই অণুর গঠনের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, এটাই অ্যান্সার। 3 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে বায়ুপূর্ণ ফুটবলের ভিতর গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি। বায়ুপূর্ণ, বায়ুপূর্ণ মানে কি, বাতাসে পরিপূর্ণ। ফুটবলের ভিতর গ্যাসের চাপের সৃষ্টির কারণে, হ্যাঁ, গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি। আচ্ছা, গ্যাসের চাপ সৃষ্টির কারণ কোনটি, এটা একটু চাইছে। তাহলে এখানে অপশনে আছে যে গ্যাসের অণুগুলোর আকার বড়, দেওয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা দেয়। মূল কথা তোমাদের একটু বুঝতে হবে যে বায়ুপূর্ণ মানে, বায়ুপূর্ণ মানে বাতাস ভরা ফুটবলে, হ্যাঁ, বাতাস ভরা একটা ফুটবল। ধরো এই যে একটা ফুটবল, ঠিক আছে, এই ফুটবলের ভিতরে এইভাবে 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 কি বাতাস ভরা, ঠিক আছে। আর এই যে দেখতেছো না, এই যে এইগুলা কিন্তু কণা, ছোট ছোট কণা, ঠিক আছে, এই কণাগুলো কিন্তু ছড়াই ছিটেই আছে। আচ্ছা, তাহলে কি বলছে, ফুটবলের ভিতর গ্যাসের চাপ সৃষ্টির কারণে। গ্যাস মানে কি জানো, ওই যে বাতাস আর কি। তোমরা ওই যে ফুটবলে বাতাস দাও না, হ্যাঁ, গ্যাস দাও না, বায়ু দাও না, ওইটাই, ঠিক আছে। তা গ্যাসের চাপ সৃষ্টির কারণে, হ্যাঁ, তুমি যদি গ্যাস মানে ফুটবলের মধ্যে, এই যে ফুটবল, এই ফুটবলের মধ্যে তুমি যদি গ্যাস প্রয়োগ করো, ঠিক আছে, মানে এর ভিতরে যদি গ্যাস তুমি প্রবেশ করাও, ঠিক আছে, তাহলে কি হবে যে গ্যাসের অণুগুলোর আকার কি বড়। এইটার কারণে কি এটা ফুলে যায় না, এটার কারণে কিন্তু এটা ফুলে যায় না। কিসের কারণে ফলে, দেওয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা লাগার কারণে। অর্থাৎ এই যে কণা, এই যে ছোট ছোট যে কণাগুলো আছে না, তুমি যখন বাতাস দাও না, ওই কণাগুলো ওই যে এই যে দেওয়াল, ঠিক আছে, এই যে ফুটবলের এই যে দেওয়ালটা, এই দেওয়ালে কি হয়, ধাক্কা লাগে। এই ধাক্কা লাগে আর এটা আস্তে আস্তে ফুলে 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 এইভাবে কি হয়, একেবারে বাতাসে পরিপূর্ণ হয়ে যায়। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তাহলে কি লিখবা, দেওয়ালে গ্যাসের কণাসমূহ ধাক্কা দেয়, মানে ধাক্কা দেওয়ার কারণে এগুলো কি হয়, ফুলে যায়। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। 4 নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো, কোন যৌগে ভান্ডারওয়ালার শক্তি সবচেয়ে বেশি। বলতো কোন যৌগে ভান্ডারওয়ালার শক্তি সবচেয়ে বেশি, কর্পূর নাকি ইথানল নাকি কার্বন ডাই অক্সাইড। বলতো এটা কোনটা হবে, এটা কোনটা হবে, ইথানল। ইথানল কিন্তু একটা কঠিন পদার্থ, বুঝতে পারছো। কর্পূরও কিন্তু মোটামুটি একটা কঠিন পদার্থ, কিন্তু কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু একটা বাতাস, ঠিক আছে। সো এই জন্য কি হবে, এটার ভান্ডারওয়ালা শক্তি সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে অ্যান্সার কি হবে, কার্বন ডাই অক্সাইড। এটা একটু মাথায় রেখো। 5 নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি। কোনটির, পানি, তারপর হচ্ছে সোডিয়াম, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এইগুলোর মধ্যে কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। এখন কথা হলো যে আন্তঃআণবিক শক্তি জিনিসটা কি, যে আন্তঃআণবিক শক্তি জিনিসটা হলো যেটার আকর্ষণ শক্তি বেশি, ঠিক আছে। আকর্ষণ শক্তি মানে, ধরো তোমরা এই যে দেখছো, এই যে এই কণাগুলো কিন্তু একটার সাথে একটা লাইগে আছে, ঠিক আছে, একটার সাথে একটা লাইগে আছে। মনে করো এটা একটা তক্তা, ঠিক আছে। সো ওই যে গুড়ি 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 জিনিসগুলো সবগুলো একসাথে লাগার কারণে কি হয়েছে, এটা একটা তক্তা হয়েছে। আর এই যে ফুটবল, এই ফুটবলের কণাগুলো কিন্তু ছড়াইয়ে ছিটেই আছে, ঠিক আছে, এটা কিন্তু একসাথে না, ছড়াই ছিটেই আছে। সো তাহলে কি বলছে, কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি, যেটার তোমার কি আকর্ষণ শক্তি বেশি। আকর্ষণ শক্তি মানে যেগুলোর কণাগুলো একসাথে থাকে, এইভাবে মিশে থাকে, মিলেমিশে থাকে একটার সাথে একটা, ঠিক আছে। হ্যাঁ, কণাগুলো কি একটার সাথে একটা কি হয়, মিলেমিশে থাকে। তাহলে এইগুলোর কি আন্তঃআণবিক শক্তি বেশি, ঠিক আছে। তাহলে পানি, এই পানির কণাগুলো কিন্তু একটু খেয়াল করো। ধরো এই যে পানি, ঠিক আছে, ধরো এই যে পানি, এই পানির কণাগুলো কিন্তু এইভাবে এইভাবে একটু মোটামুটি একটু দূরে দূরে থাকে, ঠিক আছে। আর বাতাস, হ্যাঁ, ধরো এই বাতাসের কণাগুলো কিন্তু এইভাবে এর থেকেও বেশি দূরে ছড়াই ছিটেই থাকে। হ্যাঁ, আর ধরো তোমার কিন্তু একসাথে মিলেমিশে থাকে, ঠিক আছে, একসাথে মিলেমিশে থাকে। বুঝতে পারছো, তাহলে কোনটার আন্তঃআণবিক শক্তি বেশি, এই যে এইটার আন্তঃআণবিক শক্তি বেশি। তারপরে কোনটার বেশি, এই পানির বেশি। তারপরে কোনটার, শেষে হয়েছে এই বাতাসের মানে বায়ুর। তার মানে দেখো এই যে পানির কিন্তু আন্তঃআণবিক শক্তিটা কিন্তু একটু কম,
হ্যাঁ, আবার সোডিয়াম কিন্তু কঠিন পদার্থ। কঠিন পদার্থ মানে যেটা শক্ত হয়ে থাকে, ঠিক আছে, শক্ত। কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে। তাহলে সোডিয়াম কি, মানে সোডিয়াম যেহেতু কঠিন পদার্থ, এই জন্য এটার আন্তঃআণবিক শক্তি কি বেশি। আর সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এই অ্যাসিড কিন্তু কি একটা পানির মতো, ঠিক আছে, তাহলে এটাও পানিরই অন্তর্ভুক্ত। এগুলোর কণাও কি দূরে ছড়াই ছিটিয়ে আছে। এই জন্য অ্যান্সার কোনটা হবে বলো তো? এই কঠিন পদার্থ যেটা, এইটা হবে, ঠিক আছে, সোডিয়াম। 6 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো যে ভারী ধাতু কোনটি? এই যে এইটা হচ্ছে ভারী ধাতু। ফোন আসছে। ভারী ধাতু কোনটি? এইটা, আচ্ছা যাক, এটা ডান হয়ে গেছে, এটা একটু মাথায় রেখো। 7 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন মৌল আছে বলতো? মানব দেহে কতটি ভিন্ন ভিন্ন মৌল আছে? এইটা কিন্তু তোমার কয়েকটা বোর্ডে আইছে, 3 থেকে 4টা বোর্ডে আমি দেখলাম যে এই প্রশ্নটা আছে যে মানব শরীরে মোট কয়টি ভিন্ন ভিন্ন মৌল আছে, ঠিক আছে, মোস্ট গুরুত্বপূর্ণ, কয়টি ভিন্ন ভিন্ন মৌল আছে? 26টি। কয়টি? 26টি। মাথায় রেখো, মানব শরীরে মোট কয়টি ভিন্ন ভিন্ন মৌল আছে? 26টি। 8 নম্বর এমসিকিউটা দেখো, 3 নং গ্রুপে কয়টি মৌল আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকগুলো বোর্ডে আইছে এই এমসিকিউটা, ঠিক আছে, অনেকগুলো বোর্ডে আইছে, রিপিট হয়েছে এমসিকিউটা। তাহলে 3 নাম্বার গ্রুপ, ওই যে তোমাদের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, পর্যায় সারণীর তোমাদের যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে তোমরা একটু দেখো কোন গ্রুপে কয়টা কয়টা মৌল আছে, একটু মানে ওইগুলো একটু ভালোভাবে একটু দেখা যাইও, যেন ওইগুলো তোমার মনে থাকে, ঠিক আছে, কারণ ওইগুলোর ভিতরে কিন্তু তোমার পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, ওগুলো কিন্তু সব আছে। সো তাহলে কি বলছে? 3 নং গ্রুপে কয়টি মৌল আছে? কয়টি মৌল আছে? 32টি মৌল আছে। কয়টি মৌল আছে? 32টি মৌল আছে, ঠিক আছে। আর তোমার পর্যায় আছে কয়টি বলো তো? পর্যায় কিন্তু আছে মোটামুটি 60টি পর্যায় আছে, আর হচ্ছে গ্রুপ আছে মোটামুটি 118টি গ্রুপ আছে, ঠিক আছে। তোমার পর্যায় সারণীতে কয়টি গ্রুপ আছে যদি প্রশ্ন আসে যে পর্যায় সারণীতে মোট কয়টি গ্রুপ আছে, তাহলে কি লিখবা? 118টি। কি লিখবা? 118টি গ্রুপ আছে, ঠিক আছে। আর যদি বলে যে পর্যায় কয়টি আছে, পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে, তাহলে কি লিখবা? 60টি পর্যায় আছে। কি লিখবা? 60টি পর্যায় আছে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আচ্ছা, আর পর্যায় সারণীর ওই যে মৌলগুলো, ওইগুলো কিন্তু তোমার একটু জানতেই হবে, ঠিক আছে, না কিন্তু তুমি এমসিকিউ তেও ধরা খাবা, আর এর সাথে সাথে তুমি সৃজনশীলও ধরা খাবা, ঠিক আছে। পর্যায় সারণী ওটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ, ওটা তোমার লাগবেই লাগবে, ঠিক আছে। 9 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি বলতো? 98টি। কয়টি? 98টি। এইটাও কিন্তু অনেকগুলা বোর্ডে আসছে যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি? 98টি। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কয়টি? 98টি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। যদি এরকম আসে তোমাদের পরীক্ষা যে কৃত্রিম কয়টি মৌল আছে, তাহলে তোমরা কি লিখবা? 20টি। কয়টি লিখবা? 20টি। 20টি হয়েছে তোমার কি কৃত্রিম মৌল। আর হচ্ছে প্রাকৃতিতে প্রাপ্ত মৌল কয়টি? এতটি। এর মধ্যে এতটি হচ্ছে কি তোমার কৃত্রিম মৌল কয়টি? 20টি। এটা একটু মাথায় রেখো। 10 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, কোন মৌলের প্রতীক ল্যাটিন ভাষা হতে গৃহীত? এইটা একটু তোমার একটু জানতে হবে যে দেখো, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, আর এই যে এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি এই যে পটাশিয়াম, এই পটাশিয়ামটা তোমার কি আছে? ল্যাটিন ভাষা থেকে আসছে, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর এগুলো কি একটাও কিন্তু ল্যাটিন ভাষা না, শুধু এইটাই কি তোমার ল্যাটিন ভাষা, এটা কিন্তু পটাশিয়াম। এই এনএ এটা কিন্তু ল্যাটিন ভাষার সংক্ষিপ্ত রূপ। 11 নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো, অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটি বলতো? অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটি বলতে পারবা? এইটা তোমার একটু মনে রাখতে হবে, এসবি। এই যে এসবি, এইটা কি অ্যান্টিমনি মৌলের প্রতীক। তাহলে তোমাদের পরীক্ষা আসবে যে অ্যান্টিমনি মৌলের প্রতীক কোনটি, তোমরা কোনটা লেখাবা? কোনটা দেখাবা? এসবি, এইটাই কি অ্যান্টিমনি মৌলের প্রতীক। 12 নম্বর এমসিকিউটা দেখো, নিচের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম? এখন আমি এখানে কোনো কিছু দিই না, আমি জাস্ট এখানে কিছু শক দিয়ে রাখছি তোমাদের জন্য যে অ্যান্টিমনি নিচের কোনটি অ্যান্টিমনি ল্যাটিন নাম, ঠিক আছে। এই যে ল্যাটিন নাম, এইটা কিন্তু তোমার দিনাজপুর বোর্ড সহ আরো অনেকগুলো বোর্ডে আসছে, ঠিক আছে, এই এমসিকিউ গুলো। তাহলে কিছু মৌলের ল্যাটিন নামগুলো তোমাদের একটু জানতে হবে, গুরুত্বপূর্ণ যেগুলো আসে। দেখো, এই যে মৌল হয়েছে কি এই যে এসএন, এই এসএন দ্বারা কি বুঝায় বলতো? টিন বুঝায়। কি বুঝায়? টিন বুঝায়। ল্যাটিন নাম কি বলো? ল্যাটিন নাম কি? স্টারনাম, ঠিক আছে, এইটা হচ্ছে ল্যাটিন নাম। আর এই যে গোল্ড, এই গোল্ডকে কি দ্বারা প্রকাশ করে? AU দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, এর ল্যাটিন নাম কি? আরম, ঠিক আছে, এইটা। তারপর হচ্ছে ডাব্লিউ দ্বারা কি বুঝায়? টংস্টেন, এর ল্যাটিন নাম কি? ওলফ্রম, ঠিক আছে, ওলফ্রম।
তারপর হচ্ছে এন্টিমনি। এন্টিমনি এটা কি দ্বারা প্রকাশ করে? এসবি দ্বারা প্রকাশ করে। একটু আগে কিন্তু আমি কিন্তু এই যে দেখাইছি, ঠিক আছে, একটু আগে দেখাইছি। এই যে এন্টিমনি এটা কি দ্বারা প্রকাশ করে? এসবি দ্বারা প্রকাশ করে। এর যদি বলে যে এন্টিমনি এর ল্যাটিন নাম কি, তাহলে কি দাগাবা? এইটা দাগাবা, এস্টিবিউম, এইটা একটু দাগাই আসবা। তাহলে এই কয়টা তোমাদের একটু টানা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। 13 নম্বর এমসিকিউটা দেখো, কোনটি দাহ্য পদার্থ? আচ্ছা, কোনটি দাহ্য পদার্থ? ইথার, অ্যালকোহল। দাহ্য মানে কি বলতো? ওই যে জলে যেগুলো, ঠিক আছে, যেগুলো জ্বলন্ত বুঝায় ওগুলোর কি বলে? দাহ্য বলে, ঠিক আছে। তাহলে দাহ্য পদার্থ কোনগুলো? ইথার, তারপর হচ্ছে অ্যালকোহল, এইগুলো কি দাহ্য পদার্থ। তারপরে তোমাদের পরীক্ষায় এইভাবেও আসতে পারে টিএনটি, ঠিক আছে। টিএনটি এটা কোন পদার্থ? তাহলে কি বলবা? এটা হচ্ছে কি বিস্ফোরক পদার্থ। কি পদার্থ? টিএনটি বিস্ফোরক পদার্থ। কি পদার্থ? টিএনটি বিস্ফোরক পদার্থ। এটা তোমাদের বই থেকেই তোমরা পাবা, 12 না 13 নম্বর পেজে তোমরা দেখতে পারবা, এটা আছে, ঠিক আছে। তারপরে দেখো বেনজিন। বেনজিন কোন পদার্থ? বিষাক্ত পদার্থ। বেনজিন কোন পদার্থ? বিষাক্ত পদার্থ। বেনজিন কোন পদার্থ? বিষাক্ত পদার্থ। টলুইন। টলুইন কি পদার্থ? টলুইন হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ঠিক আছে। টলুইন কি পদার্থ? স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ঠিক আছে। তাহলে টলুইন কি পদার্থ? স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। জাইলিন। জাইলিন কি পদার্থ? এটাও কি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। 14 নম্বর এমসিকিউটা দেখো, চিত্রে ইএফ, এটা একটু বুঝো যে চিত্রে কি বলছে? ইএফ এর কথা বলছে। রেখা কি নির্দেশ করে? আচ্ছা, ভালো কথা। তাহলে আগে তোমার এই চিত্রটা একটু মন দিয়ে দেখতে হবে, তারপরে তোমার এমসিকিউ দাগাইতে হবে। হ্যাঁ, এই চিত্রটা দেখো, এখানে দেখো তো এই চিত্রের ভিতর ইএফ কোথায় আছে? এই যে ই আর এই যে এফ। তাহলে এই ইএফ আমি তো এখানে লিখে রাখছি বাষ্প, পানি, বাষ্প, ঠিক আছে, কিন্তু তোমার তো এইভাবে থাকবে না, জাস্ট এইভাবে থাকবে, ইএফ লেখা থাকবে। এখন তোমার বুঝতে হবে যে এই জিনিসটা কি। এই জিনিসটা তোমরা কিভাবে বুঝবা? মনে করো এটা একটা বরফের গ্রাফ, ঠিক আছে। এই যে এটা একটা কি বরফের গ্রাফ। এখন এই বরাবর কি 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন মনে করো একটা বরফ, হ্যাঁ, একটা বরফ যদি পানির ভিতর দাও, ঠিক আছে, একটা বরফ যদি পানির ভিতর দাও, কিছুক্ষণ পর দেখবা কিছুটা গইলা যাবে, অর্থাৎ পানিও থাকবে আবার বরফও থাকবে। মানে বরফের কিছু অংশ গইলা যাবে, কিছু কিছু বরফ থাকবে আর পানি থাকবে, ঠিক আছে। তার মানে কি এই যে বি আর সি এই অংশে কি আছে বলতো? বরফও আছে আবার পানিও আছে, বুঝছো। যদি বলতো যে বিসি অংশে কি আছে, তাহলে কি লাগতো? বরফ, পানি আছে। তারপরে দেখো এই যে সি আর এই যে ডি, এই সি আর ডি এই অংশের জায়গায় কি হয়ে গেছে? ওই যে তুমি যে গ্লাসে যে বরফটা ঢালছো, ওই বরফটা যে হালকা গলছিল, আর এখন কি হয়েছে? কিছুক্ষণ পরে একেবারে পরিপূর্ণ গইলা গেছে। পরিপূর্ণ গইলা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যদি বলতো যে সি আর ডি এর মধ্যে কি আছে, তাহলে কি লাগতো? পানি আছে। কি আছে? পানি আছে। তারপরে দেখো যে ডি আর ই, ঠিক আছে, এই যে ডি আর ই, এইটার ক্ষেত্রে যদি আসে যে ডি আর ই এর মধ্যে কোন মানে কোনটি আছে, ঠিক আছে, যে চিত্রে ডিই রেখা কি নির্দেশ করে, তাহলে তোমরা কি লাগতা? পানি আর বাষ্প নির্দেশ করে। পানি আর বাষ্প কিভাবে হইলো? ধরো তুমি একটা বরফে যদি তাপ দাও, ঠিক আছে, ধরো এই বরফটারে যদি তাপ দাও, ওইটা কিছুক্ষণ বরফ থাকবে, বরফ থেকে মানে কিছু বরফও থাকবে, কিছু পানি হয়ে যাবে কিছুক্ষণ পর, ঠিক আছে, অর্থাৎ এই অংশে, ঠিক আছে। তারপরে কি হবে? এইভাবে যদি তাপ দিতে থাকো, কিছুক্ষণ পরে এই বরফটা পরিপূর্ণ গইলা পানি হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে? পানি হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পরে কি করবে? এই পানিটা ফুটতে থাকবে। কি করতে থাকবে? ফুটতে থাকবে। যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে, তখন কি করতে থাকবে? পানিটা ফোটা শুরু করবে। বুঝতে পারছো? তাহলে যদি তোমাদের প্রশ্নে আসে যে পানির স্ফুটনাঙ্ক মানে কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমরা কি লিখবা? 100 ডিগ্রি সেলসিয়াস। কি লিখবা? 100 ডিগ্রি সেলসিয়াস লিখবা। মনে রাখো, এভাবে আসতে পারে যে পানির স্ফুটনাঙ্ক কত, তাহলে কি লিখবা? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে ডি আর ই এর মধ্যে কি আছে? পানিও আছে, বাষ্পও আছে। অর্থাৎ এইখানে পানিটা ফোটার কারণে পানি থেকে হালকা হালকা তোমরা ওই যে বাতাসের মতো ধোয়ার মতো ওড়ে না, ওইটারে কি বলে? বাষ্প বলে। তার মানে কি এই অংশে পানিও আছে আবার কি আছে? বাষ্পও আছে। যদি বলতো যে চিত্রে ডিই, হ্যাঁ, যদি বলতো ডি রেখায় কি নির্দেশ করে, তাহলে কি লাগতো? পানি, বাষ্প, পানি, বাষ্প। আর এখানে যেহেতু লাগছে ই এফ রেখায় কি নির্দেশ করে, তাহলে কি লাগবা? এই যে দেখো এই পানি ফুটতে 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 একটা সময় কি হয়ে যায়? পুরা পানিটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়, মানে পানিটা হাওয়া হয়ে যায়। তার মানে কি পানিটা বাষ্প হয়ে আকাশে উড়ে যায়। তার মানে কি ই আর এফ এইখানে পানিটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তাহলে বলছে যে চিত্রে ই এফ রেখা কি নির্দেশ করে? বাষ্প নির্দেশ করে। কি নির্দেশ করে? বাষ্প নির্দেশ করে। এটা একটু বোঝানোর জন্য একটু ব্যাখ্যা করলাম, ঠিক আছে। সো এর পরের এমসিকিউ গুলো আমি একটু তুলতেছি।